মাত্র 5 মিনিটে আজকে সমাস শেখাবো। সমাসের মতো এত কঠিন একটা টপিক আমরা চেষ্টা করব খুব সহজেই একটা আইডিয়া দেওয়ার জন্য, যে আইডিয়া নিয়ে আমরা সকল পরীক্ষায় সমাস থেকে আনসার করতে পারবো। চলেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে আমরা সমাসের খুব সহজ কিছু কৌশল লিখে দিয়েছি, যেই কৌশলগুলো জানা থাকলে সমাস আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। তো এখানে প্রথমত আমরা একটা সমাস নিয়ে আলোচনা করি। প্রথমত আলোচনা করব আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি হবে? উভয় পদ প্রধান, অর্থাৎ যেই সমাসের ক্ষেত্রে পূর্বপদ পরপদ দুটোকেই বুঝাবে ওটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে মাসি পিসি, তাহলে দেখেন তো এখানে মাসি পিসি দ্বারা মাসিকেও বুঝাচ্ছে আবার পিসিকেও বুঝাচ্ছে। যদি বলি টাকা পয়সা, তাহলে দেখেন টাকা পয়সা দ্বারা এখানে টাকাকেও বুঝাচ্ছে পয়সাকেও বুঝাচ্ছে, বাবা মা বাবাকেও বুঝাচ্ছে মাকেও বুঝাচ্ছে। ঠিক আছে, তার মানে যেই সমাসে পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রদান হবে। যদি বলি মাসি পিসি আমাকে আদর করে, তাহলে মাসিও আদর করে পিসিও আদর করে। আমার অনেক টাকা পয়সা আছে, তার মানে আমার টাকাও আছে পয়সাও আছে, মানে সবকিছু আছে। তাহলে উভয় পদের অর্থ যখন প্রদান হবে তখন সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। শেষ। এরপর বহুব্রীহি সমাস কিভাবে চিনবেন? এখানে অন্য পদের অর্থ প্রদান, মানে যত সমাস থাকবে এখানে সবকিছু পূর্বপদটাও বুঝাবে না পরপদটাও বুঝাবে না, অন্য পদ, এটাকে অন্য পদ বা তৃতীয় পদ বলে। যেমন ধরেন আমি যদি বলি গায়ে হলুদ, এখন দেখেন গায়ে হলুদ দ্বারা কিন্তু গা কেউ বুঝাচ্ছে না, আবার দেখেন হলুদ কেউ বুঝাচ্ছে না। গায়ে হলুদ দ্বারা বুঝায় অনুষ্ঠানকে। তাহলে দেখেন এখানে তৃতীয় পদের অর্থ প্রদান। কনসেপ্টটা কি বুঝতে পারছেন যে এখানে কোন পদের অর্থ প্রদান? তৃতীয় পদের অর্থ প্রদান। এরপর খেয়াল করে দেখেন, এরপর ধরেন আমি যদি বলি 80-20, তাহলে দেখেন 80 মানে কি? দাঁত, আর 20 মানে তো বুঝছেন 20। এখন 80-20 দ্বারা দাঁত কেউ বুঝায় না, 20 কেউ বুঝায় না। 80-20 দ্বারা বুঝায় কাকে? সাপকে। তাহলে দেখেন মানে সাতের দাঁতে কি থাকে? 20 থাকে। তাহলে যেই সমাসে পূর্বপদ পরপদ কোনোটারই অর্থ প্রদান হয় না, নতুন অর্থ তৈরি হয়, ওইটা কোন সমাস? ওইটা হচ্ছে বহুব্রীহি সমাস। এরপর আসেন অব্যয়ীভাব সমাস। এই সমাসে পূর্বপদের অর্থ প্রদান, এবং এই সমাসের আরেকটা টিপস হচ্ছে এই সমাসে সাধারণত শুরুতে অব্যয় থাকে। শুরুতে কি থাকে? অব্যয় কিংবা শুরুতে উপসর্গ থাকে। যেমন ধরেন আমি যদি বলি উপজেলা, এখন দেখেন উপজেলা দ্বারা কিন্তু এখানে কিন্তু জেলাকে বুঝাচ্ছে না। আচ্ছা বলেন, উপজেলা জেলা কি এক? না। তাহলে উপ দ্বারা এখানে বুঝাচ্ছে ক্ষুদ্র, এখানে আসলে ক্ষুদ্র বুঝাচ্ছে, মানে জেলার থেকে যেটা কি ক্ষুদ্র। কথা কি বুঝাতে পারছি? উপজেলা জেলার থেকে কি ক্ষুদ্র। তাহলে এইটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপর দেখেন তিনটা সমাস আছে, দ্বিগু, তৎপুরুষ, কর্মদ্বারয়। এই তিনটা সমাসে পরপদের অর্থ প্রদান, অর্থাৎ তিনটা সমাসে পরপদের অর্থ প্রদান। এখন কিভাবে বুঝবো কোনটা কোন সমাস? কারণ তিনটাতে পরপদের অর্থ প্রদান। এবার দেখেন দ্বিগু সমাস শুরুতে সংখ্যা থাকবে, তাহলে শুরুতে সংখ্যা রেখে পরপদের অর্থ প্রদান যদি প্রদান হয়, পরপদ যদি প্রদান হয়। যেমন দেখেন চৌরাস্তা, শুরুতে সংখ্যা আছে, ফাইন। এখন চৌরাস্তা দ্বারা কিন্তু চারকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে কি? রাস্তাকে। তার মানে কি? দ্বিগু সমাস। দেখেন শুরুতে সংখ্যা আছে। এরপর দেখেন এখানে হচ্ছে বিভক্তির সাথে সম্পর্কিত যেটা, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন দেখেন বই পড়া, এখন এটার ব্যাস বাক্য কি? বই পড়া মানে কি? বইকে পড়া। বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত, এই যে থেকে পঞ্চমী বিভক্তি। বই পড়া, বইকে পড়া দ্বিতীয় বিভক্তি। কথা বুঝতে পারছেন? যেটা বিভক্তির সাথে সম্পর্কিত। রাজার ছেলে, দেখেন এই যে কি আছে? র বিভক্তি আছে, তার মানে এটা তৎপুরুষ সমাস। কথা কি বুঝাতে পারছি? তার মানে এগুলো বিভক্তির সাথে সম্পর্কিত হয়। এরপর হচ্ছে কর্মদ্বারয় সমাস। এটা কিভাবে বুঝবেন? এটার জন্য কিন্তু কোনো টেকনিক নাই। তার মানে বুঝতে পারছেন, যদি দেখেন পরপদের অর্থ প্রদান, যদি সংখ্যা আছে তাহলে দ্বিগু সমাস, যদি দেখেন বিভক্তির সাথে সম্পর্কিত তৎপুরুষ সমাস, যদি দেখেন সংখ্যাও নাই বিভক্তির সাথে সম্পর্কিত না, তাহলে সেটা হচ্ছে কর্মদ্বারয় সমাস। যেমন ধরেন আমি যদি বলি চাঁদ মুখ, এখন দেখেন তো চাঁদ মুখ, এখানে কি বলেন? সংখ্যার সাথে মানে বিভক্তির সাথে সম্পর্ক আছে, শুরুতে সংখ্যা আছে না, কিন্তু চাঁদ মুখ দ্বারা কিন্তু মুখকে বুঝাচ্ছে, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে আমার কর্মদ্বারয় সমাস। তাহলে এইভাবে সমাসের আমরা একটা মোটামুটি একটা সামারি করতে পারলাম, যেটা দিয়ে আপনি মোটামুটি সমাস নির্ণয় করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।